আজ আমরা একটু গভীরে যাব জীববিজ্ঞানের একটা দারুণ জরুরি বিষয়, আমাদের শরীরের নড়াচড়া আর চলন নিয়ে। হ্যাঁ, মানে কিভাবে আমরা নড়াচড়া করি, চলি, ফিরি। একদম। এনসিইআরটি পাঠ্যপুস্তকের সাহায্য নিয়ে আমরা বোঝার চেষ্টা করব এর পেছনের কৌশলগুলো। মানে এটা তো শুধু হাত পা নাড়ানো নয়, এর ভেতরে কোষ, পেশি, হাড়ের একটা একটা জটিল সমন্বয় কাজ করে। ঠিক তাই। আর শুরুতেই একটা জিনিস পরিষ্কার করা দরকার, সব নড়াচড়াই কিন্তু চলন বা লোকোমোশন নয়। ও আচ্ছা। হ্যাঁ, যেমন ধরুন আমরা যে চোখের পাতা ফেলি বা খাবার চেবানোর সময় চোয়াল নাড়াই, এগুলো হলো নড়াচড়া বা মুভমেন্ট। কিন্তু যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাই, মানে হাঁটি বা দৌড়াই, সেটাই হলো চলন, মানে স্থান পরিবর্তন। বুঝলাম। তার মানে খুব সাধারণ জীব যেমন আমিবা, তাদেরও তো নড়াচড়া আছে? অবশ্যই। আমিবার কোষের ভেতরে যে প্রোটোপ্লাজম নড়াচড়া করে, সেটাও মুভমেন্ট। আবার প্যারামেশিয়াম সিলিয়ার সাহায্যে চলে, হাইড্রা কোর্সিকা দিয়ে খাবার ধরে, সবই মুভমেন্টের উদাহরণ। তাহলে আমাদের শরীরে মানে কোষের স্তরেও এরকম নড়াচড়া হয়? একদম। মূলত ৩ রকমের কোষীয় নড়াচড়া দেখা যায়। এক হলো অ্যামিবয়েড। অ্যামিবয়েড? হ্যাঁ, অ্যামিবার মতো। আমাদের রক্তের ম্যাক্রোফেজ বা লিউকোসাইট কোষগুলো এইভাবেই জীবাণুর দিকে এগোয়। আচ্ছা আচ্ছা। আরেকটা হলো সিলিয়ারি নড়াচড়া। আমাদের শ্বাসনালীর ভেতরের বা ফ্যালোপিয়ান টিউবের ভেতরের দিকে ওই সিলিয়াযুক্ত কোষ থাকে। হ্যাঁ। সেই সিলিয়াগুলো একসাথে নেচে নেচে মানে আন্দোলিত হয়ে ধূলিকণা বা ডিম্বাণুকে ঠেলে নিয়ে যায়। দারুণ তো। আর তৃতীয়টা? তৃতীয়টা হলো পেশিজ নড়াচড়া, মানে আমাদের হাত পা চোয়াল জিভ যা নড়ে সেটাই। আর এই পেশিজ নড়াচড়াই কিন্তু চলনের জন্য প্রধান। আর এই পেশিগুলো তো শরীরের ওজনের একটা বেশ বড় অংশ, তাই না? প্রায় 40-50%। হ্যাঁ, ঠিক। আর এদের কিছু বিশেষ ধর্ম আছে, যেমন এরা উত্তেজিত হতে পারে, সংকুচিত হতে পারে, আবার প্রসারিতও হতে পারে, আর মূলদ অবস্থায় ফিরেও আসতে পারে, মানে স্থিতিস্থাপকতা। এই ধর্মগুলোর জন্যই কাজ করে। আচ্ছা, পেশি কয় রকমের হয়? গঠন আর কাজের ভিত্তিতে ৩ রকম। কঙ্কাল পেশি, যেগুলো আমাদের ইচ্ছে মতো চলে, মানে ঐচ্ছিক। এগুলো হাড়ের সাথে লেগে থাকে আর দেখতে ডোরাকাটা। আচ্ছা। তারপর ভিসেরাল পেশি, এগুলো মসৃণ, অনৈচ্ছিক, আমাদের ভেতরের অঙ্গ, যেমন খাদ্যনালীর দেওয়ালে থাকে। মানে নিজেরা কাজ করে। হ্যাঁ। আর ৩ নম্বর হলো হৃদপেশি বা কার্ডিয়াক মাসল। এটা শুধু হার্টেই থাকে। এটাও অনৈচ্ছিক, তবে গঠনটা ডোরাকাটা আর শাখান্বিত। বুঝেছি। আচ্ছা, এই যে পেশি সংকুচিত হয় বললেন, মানে কন্ট্রাক্ট করে, এটা কিভাবে হয়? ওই যে স্লাইডিং ফিলামেন্ট তত্ত্ব? হ্যাঁ, স্লাইডিং ফিলামেন্ট থিওরি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। প্রত্যেকটা পেশি কোষের ভেতরে মায়োফাইব্রিল থাকে, আর তার মধ্যে থাকে ২ রকম প্রোটিন ফিলামেন্ট, অ্যাক্টিন আর মায়োসিন। অ্যাক্টিন পাতলা, মায়োসিন মোটা। একদম। যখন ব্রেন থেকে সিগন্যাল আসে, মানে স্নায়ুর মাধ্যমে, তখন পেশি কোষে ক্যালসিয়াম আয়ন Ca++ ছড়িয়ে পড়ে। ক্যালসিয়াম, সেটার কি কাজ? ক্যালসিয়ামটা অনেকটা চাবির মতো। এটা অ্যাক্টিন ফিলামেন্টের ওপর থাকা একটা প্রোটিন ট্রোপোনিনকে সরিয়ে দেয়। ফলে অ্যাক্টিনের যে জায়গাটা মায়োসিন ধরতে পারে সেটা খুলে যায়। ও, তারপর মায়োসিন সেটাকে ধরে? ঠিক। মায়োসিনের মাখাগুলো, মানে মায়োসিন হেড, তখন এটিপি ব্যবহার করে শক্তি পায় আর অ্যাক্টিনকে খপ করে ধরে ফেলে। এটাকে বলে ক্রস ব্রিজ। ক্রস ব্রিজ? হ্যাঁ। এরপর মায়োসিন হেডগুলো অ্যাক্টিন ফিলামেন্টকে ভেতরের দিকে টানে। দুদিক থেকে টানলে পুরো পেশিকোষটাই, মানে সার্কোমিয়ারটা, ছোট হয়ে যায়। এটাই সংকোচন। বা, দারুণ মেকানিজম তো। আর রিল্যাক্স হয় কিভাবে? যখন ক্যালসিয়াম আয়নগুলো আবার আগের জায়গায়, মানে সার্কোপ্লাজমিক রেটিকুলামে ফিরে যায়, তখন অ্যাক্টিন আবার ঢাকা পড়ে যায়, ক্রস ব্রিজ ভেঙে যায় আর পেশি শিথিল হয়ে যায়। আচ্ছা, অনেক সময় যে বলি পেশি ধরে গেছে বা ক্র্যাম্প বা ক্লান্তি লাগে, কেন? ওটা হয় যখন অনেকটা কাজ করার পর পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, ঠিকঠাক অক্সিজেন না পেলে এমন হয়। ওহ। এই জন্য পেশির ফাইবারও ২ রকমের হয়। রেড ফাইবার, যাতে মায়োগ্লোবিন বেশি, অক্সিজেন ধরে রাখে, বেশিক্ষণ কাজ করতে পারে, আর হোয়াইট ফাইবার, যারা তাড়াতাড়ি ক্লান্ত হয়। বুঝলাম। এই পেশিগুলো তো একা কাজ করতে পারে না, এদের একটা কাঠামো লাগে, মানে কঙ্কাল। একদম। কঙ্কালতন্ত্র ছাড়া চলন সম্ভব না। আমাদের শরীরে মোট ২০৬টা হাড় আর কিছু তরুণাস্থি মিলে এই কঙ্কালতন্ত্র তৈরি।
কাজ কি এর? শুধু কাঠামো দেওয়া? না না, কাঠামো দেওয়া, ভেতরের অঙ্গগুলোকে বাঁচানো, যেমন মাথার খুলি মস্তিষ্ককে বাঁচায়, আর পেশির সাথে মিলে চলনে সাহায্য করা। হাড়গুলোকে তো দুটো ভাগে ভাগ করা হয়, অক্ষীয় আর উপাঙ্গীয়, ঠিক। অক্ষীয় কঙ্কাল হল শরীরের মাঝখানের অংশটা, মানে মাথার খুলি, মেরুদণ্ড, বুকের পাঁজর আর স্টার্নাম বা বুকের হাড়। মোট ৮০টা হাড়। আর উপাঙ্গীয় মানে পাশেরগুলো, হাত পা। হ্যাঁ, হাত আর পায়ের সব হাড় আর কাঁধ আর কোমরের যে অস্থিচক্র আছে, যা দিয়ে হাত পাগুলো অক্ষীয় কঙ্কালের সাথে জোড়া, সেগুলো মিলিয়ে উপাঙ্গীয় কঙ্কাল। প্রত্যেক হাতে পায়ে ৩০টা করে হাড়। এতগুলো হাড়! আচ্ছা, এই হাড়গুলো যেখানে জোড়া লাগে, মানে জয়েন্ট বা অস্থিসন্ধি, সেগুলোও তো খুব জরুরি। অবশ্যই। জয়েন্টগুলোই তো নড়াচড়া সম্ভব করে। এগুলোও কয়েক রকমের হয়। কিছু একদম নড়ে না, যেমন মাথার খুলির সেলাইগুলো, ওগুলো ফাইব্রাস জয়েন্ট। আচ্ছা। কিছু অল্প নড়ে, যেমন মেরুদণ্ডের কশেরুকার মাঝের জয়েন্ট, ওগুলো কার্টিলেজিনাস। আর যেগুলো অবাধে নড়ে, যেমন আমাদের কনুই, হাঁটু, কাঁধ, সেগুলো হলো সাইনোভিয়াল জয়েন্ট। এগুলোর ভেতরে একরকম তরল থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, যা নড়াচড়ায় সাহায্য করে। চলনের জন্য এই জয়েন্টগুলোই আসল। এই পুরো সিস্টেমটা যে এত জটিল, এতে নিশ্চয়ই কিছু সমস্যা বা রোগও হতে পারে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত হয়। যেমন ধরুন মায়াস্থেনিয়া গ্র্যাভিস, যেখানে পেশি দুর্বল হয়ে যায়; মাসকুলার ডিস্ট্রফি, যেখানে পেশি ধীরে ধীরে নষ্ট হতে থাকে; ও টিটানি হয় ক্যালসিয়াম কমলে, পেশিতে খিঁচুনি ধরে; আর্থ্রাইটিস তো খুবই কমন, জয়েন্টে ব্যথা আর ফোলা; অস্টিওপোরোসিসে হাড় ফুটো ফুটো আর ভঙ্গুর হয়ে যায়; গাউট হয় জয়েন্টে ইউরিক অ্যাসিড জমলে। বাপরে, কত রকমের সমস্যা! হ্যাঁ, সত্যি, এটা ভাবলে অবাক লাগে যে সাধারণ হাঁটাচলার মতো একটা কাজের পেছনেও স্নায়ু, পেশি আর কঙ্কালের কি অসাধারণ আর নিখুঁত একটা সমন্বয় কাজ করে চলেছে। একেবারে ঠিক। আর এই সমন্বয়ে একটু এদিক ওদিক হলেই কিন্তু এতগুলো রোগের সম্ভাবনা তৈরি হয়। এখানেই হয়তো একটা প্রশ্ন আসে, আমরা কি রোজকার জীবনে এই অসাধারণ সিস্টেমটা যথেষ্ট যত্ন নিই? এর সুস্থতা বজায় রাখাটা যে কতটা জরুরি, সেটা কি আমরা সবসময় ভাবি? হয়তো অসুস্থ না হলে এর গুরুত্বটা ঠিক বোঝা যায় না।